হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম সকলকে। তো লাস্ট ক্লাসে আমরা প্রাচীন সাহিত্যের ইতিহাস নিয়ে আলোচনা করেছিলাম। তো এখনও ওটা বিষয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ পুরাণ। হ্যাঁ, পুরাণ বিষয়ে আমরা আরও জানব যে কোন কোন পুরাণ। আমরা জেনেছি মোট 18টি মুখ্য পুরাণ রয়েছে, মহাপুরাণ। তো সেই পুরাণের মধ্যে কোনটির মাহাত্ম্য সব থেকে বেশি, কোন পুরাণের মধ্যে কোন বিষয়ক আলোচনা রয়েছে, এইগুলো বিষয়ে আমাদের আজকের সেশনের যে 15টি কোশ্চেন করে আমরা সেশন করছি, সেই কোশ্চেন কিন্তু আমরা পাবো। কেমন? চলো তাহলে স্টার্ট করি। দেখো কি বলেছে, যে সংস্কৃত সাহিত্যে সবচেয়ে শ্রেষ্ঠ পুরাণ হিসাবে কোনটি পরিচিত। শ্রেষ্ঠ পুরাণ বলেছে 18 যে কয়টি পুরাণ আমাদের রয়েছে, অবশ্যই সে কটি খুবই মাহাত্ম্যপূর্ণ। তো সেই 18টির মধ্যে সবথেকে শ্রেষ্ঠতম বলে কাকে গণ্য করা হয়, সেটা হচ্ছে প্রশ্ন। অপশান দেখো একবার, বলেছে শিব পুরাণ, ভাগবত পুরাণ, অগ্নি পুরাণ এবং কুর্ম পুরাণ। হ্যাঁ, তো এখানে আমাদের উত্তর হবে ভাগবত পুরাণ। কেন? কারণ ভাগবত পুরাণের মধ্যে আমাদের যে শ্রীমদ্ ভাগবত গীতা, ওটাকেই কিন্তু ভাগবত পুরাণ বলা হয়েছে। তো অবশ্যই তার শ্রেষ্ঠত্বের তুলনায় সে সব থেকে ওপরে থাকবে। কেন কি সেখানে আমাদের যে ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত লীলা, এমনকি এমন কিছু নেই ভাগবত পুরাণের মধ্যে যেটা আমাদের দৈনন্দিন জীবনে মাহাত্ম্য রাখে না। আমাদের ধর্মনীতি, অর্থনীতি, কূটনীতি, আমাদের যে দৈনন্দিন জীবনযাপন, তার সমস্ত কিছুর বিশ্লেষণ কিন্তু আমরা পেয়ে যাই এই একটি পুরাণের মধ্যেই। সেটি হচ্ছে ভাগবত পুরাণ, যেখানে আমাদের যুদ্ধের সমস্ত রকমের মেন্টাল, ফিজিক্যাল সমস্ত কিছু ক্রিয়াকলাপের বর্ণনা এখানে দিয়েছেন। তো ভগবান শ্রীকৃষ্ণের যে সমস্ত তার যে সার, যা কিছু তার দান করার সাধারণ মানুষকে, সমস্তটাই এই একটি পুরাণের মধ্যে গ্রথিত রয়েছে। এই কারণের জন্যেই কিন্তু এই পুরাণকে শ্রেষ্ঠত্বের আসনে রাখা হয়েছে। তো সে কারণে অপশান বি হবে আমাদের সঠিক উত্তর। হলো। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে যে পুরাণের পঞ্চলক্ষণের অন্তর্ভুক্ত নয় কি কি। তো লাস্ট ক্লাসে আমরা করেছি যে পঞ্চলক্ষণের মধ্যে আমরা নাম পেয়েছিলাম যে স্বর্গ, প্রতিস্বর্গ, বংশ, মন্বন্তর ইত্যাদি। তো সেখানে পঞ্চলক্ষণের মধ্যে আমরা কোন লক্ষণটি পাই না। তো অপশানে দেখো কি কি বলেছে, স্বর্গ, প্রতিস্বর্গ, উপনিষদ এবং মন্বন্তর। তো এই তিনটে নাম তো আমরা এখানেই পেলাম, কোনটা পাইনি? উপনিষদ, তাই তো। তো আমাদের উত্তর হবে উপনিষদ, যে উপনিষদটি এখানে কিন্তু বর্ণিত নেই। উপনিষদের কথা পঞ্চলক্ষণের মধ্যে আমরা পাই না। তো উপনিষদটা অ্যাকচুয়ালি কি? উপনিষদ হচ্ছে যেমন আমাদের শ্রীমদ্ ভগবদ গীতা, ভগবত পুরাণ, উপনিষদটা হলো আমাদের যে 4টি বেদ রয়েছে, সেটি ভগবত যেটা, সেটা হচ্ছে মহাভারতের সারাংশ রয়েছে ওখানে। যে সমস্ত মহাভারতে কি কি নৈতিক আচার আচরণ, কূটনীতি ইত্যাদি রয়েছে, তার একটা গোটা বই, ছোট একটি বইয়ের মধ্যে সেটাকে কনভার্ট করা হয়েছে। যে এইটা পড়লে সমস্ত মহাভারতের, মনে করো তুমি, সারতত্ত্ব, সারমর্ম জানছো। তো তেমনই উপনিষদটা হলো আমাদের বেদের সারতত্ত্ব। আমাদের যে 4টি বেদ রয়েছে, ঋক, সাম, যজু, অথর্ব, সেই 4টি বেদের সারতত্ত্ব পাই আমরা কিন্তু উপনিষদের মধ্যে। তো উপনিষদকে বলা হয় বেদান্ত। উপনিষদের আর এক নাম বেদান্ত। তো বেদান্ত অর্থাৎ বেদের অন্ত, অর্থাৎ 4টে বেদ শেষ হলো, তার তো সেই 4টে বেদের সার কী কী সেটা পেয়ে যাই আমরা উপনিষদে এসে। ক্লিয়ার? তো এই কারণে এটা অতটাই ইম্পর্টেন্ট। যাই হোক, তো এখানে পঞ্চলক্ষণের মধ্যে আমরা পাই না হচ্ছে উপনিষদ। নেক্সট কি রয়েছে দেখো, যে বংশ ও বংশানুচরিত এর পার্থক্য কি। অপশান দেখো একবার, বলেছে একই দেব, ঋষি বনাম রাজা, যুদ্ধ বনাম শান্তি, পার্থক্য নেই। এগুলি রয়েছে অপশানে। তো কি হবে, আমরা বংশও পড়েছি যারা দেখেছো, আর বংশানুচরিত পেয়েছি, তাই তো। তো বংশতে কি কি ছিল, যে দেব ও ঋষি, তাদের যে পূর্বপুরুষগণ রয়েছে, তাদের জন্ম, সৃষ্টি কোথা থেকে, সেই বংশতালিকার কথা রয়েছে। আর বংশানুচরিতে কি রয়েছে, বংশানুচরিতে রয়েছে আমাদের যে রাজা রয়েছে, সেই পূর্বপুরুষ
বলতে পারি যে রামচন্দ্র ইত্যাদি তথাকথিত যে মহান রাজারা ছিলেন, সেই রাজাদের বংশানুচরিত অর্থাৎ তাদের বংশ পূর্বপুরুষদের কথা, উৎপত্তি তথা তাদের যে বৈশিষ্ট্য, বংশের সমস্ত কিছু বংশানুচরিত নামক এই বিষয়টির মধ্যে দেখানো হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশান বি, অর্থাৎ দেব, ঋষি বনাম রাজা, তাদের বংশ এবং তাদের বংশের যে সমস্ত কিছু নৈতিকতা সমস্ত বর্ণনা রয়েছে। হলো। নেক্সট কোশ্চেনে যাব। দেখো কি বলেছে, ব্রহ্মপুরাণে প্রধানত কি আলোচনা হয়েছে। তো আমাদের 18টি মহাপুরাণের মধ্যে ব্রহ্মপুরাণ ইনক্লুডেড। তো এখানে অপশান দেখো একবার, বলেছে যুদ্ধ, সৃষ্টি, অর্থনীতি ও বিজ্ঞান। তো ব্রহ্মপুরাণের মধ্যে ব্রহ্ম বলতে আমরা আমাদের প্রথম মাথায় কি আসে, যে ব্রহ্মা, তাই তো। দেখো এখানে ছবিও রয়েছে। হ্যাঁ, তো ব্রহ্ম বলতে আমরা মূলত ব্রহ্মাকেই প্রথমত বুঝি। তো ব্রহ্মা কি করেন, আমাদের সৃষ্টির মূলে রয়েছেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, ত্রিদেব। তো ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা, বিষ্ণু আমাদের পালনকর্তা এবং মহাদেব যিনি, তিনি আমাদের ধ্বংসকর্তা, তাই তো, সংহারকর্তা। তো সেক্ষেত্রে ব্রহ্মপুরাণে অবশ্যই যেহেতু ব্রহ্মামূলক তত্ত্ব আলোচিত হবে, তো সেখানে অবশ্যই সৃষ্টি তত্ত্ব থাকবে, যে আমাদের সৃষ্টির স্রষ্টা কে এই বিষয়ক। তো সেই কারণে আমাদের উত্তর হবে সৃষ্টি। ব্রহ্মপুরাণে আমাদের সৃষ্টি বিষয়ক কিন্তু আলোচনা রয়েছে। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু খুব আসে, যে কোন পুরাণে কোন বিষয়ক আলোচনা রয়েছে, যেগুলো নামের সঙ্গে মিলে যাবে, যেমন বিষ্ণু পুরাণে বিষ্ণু তত্ত্ব, শিব পুরাণে শিব তত্ত্ব এবং ব্রহ্মপুরাণে ব্রহ্মতত্ত্ব, সৃষ্টি তত্ত্ব যেটা, সেটা আলোচিত হয়েছে। কিন্তু বাদবাকি যেগুলি আমাদের রয়েছে আস্তে আস্তে পাবো, যে গরুড় পুরাণ ইত্যাদি। হ্যাঁ, তো সেখানে তো আমরা বলতে পারি না যে গরুড় পাখি সম্পর্কে কিছু আলোচিত হয়েছে বা কিছু। তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভীষণ পরীক্ষায় আসে। তো সবাই একদম মনোযোগ দিয়ে দেখবে এবং মনে রাখার চেষ্টাটা করবে, কেমন? আচ্ছা, নেক্সট যাব। হ্যাঁ, এরপরেই রয়েছে গরুড় পুরাণ। গরুড় পুরাণ কি নিয়ে প্রসিদ্ধ? আচ্ছা, অপশান দেখো কি বলেছে, যে যুদ্ধ, পরজীবন, বিজ্ঞান এবং শিক্ষা। তো গরুড় পুরাণের মধ্যে আমরা কোন বিষয়টা পাবো? আমরা পাবো পরজীবন বিষয়ক। অর্থাৎ আমরা বলেছি যে সোল যেটা, সেটা সম্পূর্ণ ইমর্টাল, আত্মার মৃত্যু নেই। তো সেইখানে দাঁড়িয়ে পরজীবনের গল্প আমরা অবশ্যই পাই। যে এটা নিয়ে প্রচুর বিতর্ক যদিও রয়েছে, যে এখানেই একটা বিয়েতে সমস্ত কিছুর শেষ হয়ে যায়, কিন্তু অ্যাকচুয়ালি তো নয় বিষয়টা। আমাদের একটা যে আত্মা রয়েছে, সেটার তো একটা পুনরায় তারা ফিরবে, কিংবা তাদের একটা কোনো গতি, কোনো কিছু একটা হয়। তো সেটা বিষয়ক যে কি হয় পরবর্তী, মৃত্যু পরবর্তী জীবনে, সেই বিষয়ক আলোচনা পাই আমরা গরুড় পুরাণে। যে মৃত্যু পরবর্তী যেটা, হ্যাঁ, পরজীবনের যে গল্প রয়েছে, যা কিছু রয়েছে, সেটা পাই গরুড় পুরাণের মধ্যে সমস্ত কিছু। আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, যে ভাগবত পুরাণ কার সঙ্গে সম্পর্কিত? অপশান রয়েছে শিব, বিষ্ণু, ব্রহ্মা এবং অগ্নি। তো ভাগবত বলতেই আমরা শ্রীকৃষ্ণকে বুঝি, ভগবান শ্রীকৃষ্ণকে। তো সেক্ষেত্রে আমাদের উত্তর হবে বিষ্ণু। আচ্ছা, এরপরে কি বলেছে, যে নিম্নের কোনটি মহাপুরাণের অন্তর্ভুক্ত? তো এখানে রয়েছে উপনিষদ, রামায়ণ, বিষ্ণু পুরাণ এবং গীতা। তো মহাপুরাণের মধ্যে কোনটি পাবো? উপনিষদ বলেছি যে আমাদের এটা পুরাণ, অবশ্যই পুরাণ, কিন্তু তথাকথিতভাবে পুরাণ নয়। উপনিষদ অ্যাকচুয়ালি বেদান্ত, বেদের সারাংশ যেটা, সেটা। আচ্ছা, আর কি রয়েছে, যে রামায়ণ। তো রামায়ণ বলতে আমরা কি বুঝবো? আমরা জানি যে রাজা রামচন্দ্র, সীতা এবং তার ভ্রাতা লক্ষ্মণ ইত্যাদি, তারা 5 ভাই, এবং যে সীতা ইত্যাদি, লঙ্কাকাণ্ড, রাবণ ইত্যাদি, এই যে গল্পগুলি, এইগুলি রয়েছে। অর্থাৎ এটি হচ্ছে একটি মহাকাব্য, বাল্মীকি রচিত মহাকাব্য। আর একই সঙ্গে গীতা হয়ে যাচ্ছে আমাদের
গীতা আমাদের কোনো পুরাণ নয়, গীতা কি শ্রীমদ্ ভাগবত গীতা, যেটা ভগবত পুরাণেরই আর একটা নাম হচ্ছে গীতা, তাই তো। তো গীতা বলতে বলা হয় যেটা যে গীত অর্থাৎ শ্রীমদ্ ভগবত গীতা সমস্তটাই কিন্তু পদ্যে লেখা, শ্লোক আকারে লেখা। তো সেখানে সমস্তটা পাঠ করা হয়, যেমন আমরা পদ্য আবৃত্তি করি সেই রকমই কিন্তু গীতা আবৃত্তি করা হয়। তো সেক্ষেত্রে গীতা কিন্তু কখনো পুরাণ হতে পারে না। গীত থেকে গীতা এসছে, যেহেতু গীতাকে গান হিসাবে পাঠ করা হয় বা বলা যায় যে গাওয়া হয়, এই কারণে তার নাম হয়েছে গীতা। হ্যাঁ, তো এটাও হচ্ছে না। তো সেক্ষেত্রে আমাদের উত্তর কোনটা হবে? সঠিক উত্তর বিষ্ণু পুরাণ। হ্যাঁ, মহাপুরাণের অন্তর্গত হচ্ছে বিষ্ণু পুরাণ। হলো। নেক্সট কি রয়েছে যে কোন পুরাণে ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথা বিস্তৃতভাবে বর্ণিত হয়েছে? এটা আমরা জানি আশা করি সকলে, যে অপশান দেখো একবার, যে শিব পুরাণ, ভাগবত পুরাণ, অগ্নিপুরাণ এবং ব্রহ্মপুরাণ। তো সেখানে আমাদের অগ্নিপুরাণ, শিব পুরাণ, ব্রহ্মপুরাণ এই তিনটা সম্পূর্ণ আলাদা। ভাগবত পুরাণের মধ্যে আমরা জেনেছি যে কৃষ্ণের যে যুদ্ধ বর্ণনা, তার নীতি রীতি ইত্যাদি গ্রথিত হয়েছে। তো সেক্ষেত্রে অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখো, বলেছে পুরাণে বর্ণিত মন্বন্তর ধারণা মূলত কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? এটাও লাস্ট ক্লাসে আলোচনা করেছি। অপশান দেখো একবার, যে স্থান, সময়, ব্যক্তি এবং যুদ্ধ। তো মন্বন্তর বলতে আমরা কি জেনেছি, যে একজন মনুর অন্ত হয়, মানে তার যুগটা শেষ হয় এবং নতুন আর একটা যুগের সূচনা হয়। অর্থাৎ যে মিডিল পিরিয়ড টার্মটা থাকে ওটাকে বলা হয় মন্বন্তর। একজন মনুর অতিক্রান্ত হলেন, চলে গেলেন তার যুগের সঙ্গে, সেটাকে বলা হয় নতুন আরেকটা যুগ আসছে, সেটাকে বলা হয় মন্বন্তর। ঠিক আছে। তো সেক্ষেত্রে পুরাণে বর্ণিত হয়েছে যে মন্বন্তরের ধারণা, সেটি মূলত আমাদের ব্যক্তি, তাই তো, যে মনু যিনি ব্যক্তি ছিলেন তার থেকেই সমস্তটা আসছে। আচ্ছা, এর নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, যে স্কন্দ পুরাণ কেন বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়? তো কি দেখবো আমরা? প্রথমে অপশান দেখবো কি কি রয়েছে, যে এটি সবচেয়ে প্রাচীন, এটি সবচেয়ে বৃহত্তম, এটি সবচেয়ে ছোট এবং এটি বিজ্ঞান ভিত্তিক, এরকম রয়েছে। তো অবশ্যই সবকটি পুরাণই বিজ্ঞান ভিত্তিক, তার যথেষ্ট ব্যাখ্যা রয়েছে। বৈজ্ঞানিক যে ব্যাখ্যা বলতে গেলে দার্শনিক তত্ত্ব দিয়ে রয়েছে। তো সেখানে দাঁড়িয়ে আমাদের বলা হয়েছে যে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হলো অপশান বি হবে উত্তর। বলা হয় যে এই পুরাণটি সবচেয়ে বৃহত্তম। আমাদের যে 18টি মহাপুরাণ রয়েছে এবং 18টি মহাপুরাণ ব্যতীত বাদবাকি আর যত উপপুরাণ রয়েছে সমস্তগুলির মধ্যে সবথেকে বৃহত্তম বলা হয় স্কন্দ পুরাণকে। ঠিক আছে। তো সেখানে এটা হয়ে যাবে এটার গুরুত্বপূর্ণতার কারণ। আচ্ছা, এরপরে নেক্সট কি বলেছে দেখো, যে পুরাণ সাহিত্যে ধর্মীয় শিক্ষার পাশাপাশি কোন বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পায়? আচ্ছা, এখানে কি দেখো অপশানে বলেছে যে অর্থনীতি, নৈতিকতা, বিজ্ঞান এবং রাজনীতি। তো রাজনীতির কথা অবশ্যই আছে, কিন্তু মূলত যে বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পায় সেটি হলো নৈতিকতা। সমস্ত কিছুই পাওয়া যায় আমাদের সাহিত্যে, পুরাণ শুধু নয়, সাহিত্যের ক্ষেত্রে আমরা সমস্তটাই পাই। যে বিজ্ঞান, অর্থনীতি পাবো, যে তৎকালীন রাজাদের অর্থনৈতিক পরিস্থিতি কেমন ছিল, তাদের রাজনীতি তারা কিভাবে মেনটেন করতেন, সমস্ত কিছুই আমরা পাই। কিন্তু সেখানে মেইন হচ্ছে নৈতিকতা, তাদের নীতি, তারা কোন নীতির ওপর চলতেন, তারা কোন নীতিকে বিশ্বাস করতেন। হ্যাঁ, যে কারণের জন্য যেটা বিশ্বাস করলে এবং যেটাতে তারা স্টিক থাকলে সমস্ত কিছু তাদের মেনটেনেন্সের মধ্যে তারা মেনটেন করতে পারবে। যে যেমন রাজ্যের মানুষজন এবং যে উচ্ছৃঙ্খল পরিবেশ, সেটা যাতে, যে অরাজকতা চলে সেটা যাতে না হয়, সেটার জন্য তারা কোন কোন নীতি গ্রহণ করতেন। যে অন্যায় করলে বা দোষ করলে এই ধরনের কঠোর শাস্তি হবে, যাতে তারা ভীত হয়, দ্বিতীয়বার করতে না পারে। এই ধরনের যে নীতিগুলি, সেটি শুধুমাত্র যে স্পেসিফিক কারোর জন্য নয়, সবার জন্য।
রাজা, রাজপরিবার, আশেপাশের যত রাজ্যের মানুষ, সমস্ত মানুষের জন্য প্রযোজ্য। এই কারণের জন্য নৈতিকতাকে প্রধানত মেইন প্রাধান্য কিন্তু দেয়া হতো তখন পুরাণে। আচ্ছা, এরপরে রয়েছে যে নিম্নের কোনটি পুরাণের পঞ্চলক্ষণের অন্তর্ভুক্ত। তো এখানে কি রয়েছে যে উপনিষদ, স্বর্গ, ব্যাকরণ, ছন্দ। তো কোনটি রয়েছে? উপনিষদ নেই, আমরা জেনেছি আগে যে একটা কোশ্চেন আমরা পেয়েছিলাম যে কোনটি এর অন্তর্ভুক্ত নয়, তো উপনিষদ দেখেছিলাম। তো উপনিষদ হলো ব্যাকরণ, আমাদের যে পুরাণের পঞ্চলক্ষণ সেটার মধ্যে আমরা পাই না, ছন্দ পাই না। হ্যাঁ, তো কি পাই? স্বর্গ। ঠিক আছে, এইগুলি হচ্ছে শাস্ত্র সমস্তটা, উপনিষদ, ব্যাকরণ, ছন্দ, জ্যোতিষ। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের শাস্ত্রের মধ্যে রয়েছে। আর স্বর্গ হচ্ছে স্বর্গ উপসর্গ যেগুলি আমরা পেয়েছিলাম বংশ, সেগুলি সমস্তটাই পঞ্চলক্ষণের মধ্যে রয়েছে। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো, বলেছে পুরাণের সৃষ্টিতত্ত্ব। এখানে সৃষ্টি তত্ত্ব বর্ণনার মূল উদ্দেশ্য কি? কসমোলজি। উদ্দেশ্য কি? অপশান দেখো একবার, বলেছে বিজ্ঞান শেখানো, বিশ্বজগতের উৎপত্তি ব্যাখ্যা করা, অর্থনীতি বোঝানো এবং যুদ্ধ শেখানো। ঠিক আছে, তো এখানে কি হয়ে যাবে যে পুরাণের সৃষ্টিতত্ত্ব বর্ণনার মূল উদ্দেশ্য হলো বিশ্বজগতের উৎপত্তি ব্যাখ্যা, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। পুরাণ যদি না থাকতো আমরা এটা নিয়ে অবশ্যই কনফিউজড হতাম, যে এখনও মানুষ ভীষণ রকম কনফিউজড, যদিও বা পুরাণ জানে কিন্তু বলা হয় যে পরবর্তী সংযোজন। তো সেক্ষেত্রে পুরাণের মধ্যে এই সমস্ত কিছুর বর্ণনা রয়েছে, যে সেটি কোথা থেকে উৎপত্তি, দার্শনিক তত্ত্ব, দার্শনিক দৃষ্টিভঙ্গিতে তার ব্যাখ্যা রয়েছে, যথেচ্ছ পরিমাণে রয়েছে, যে কিভাবে এই পুরো ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে, তার স্রষ্টাকে, তাকে রক্ষা করছেন কে, কিভাবে রক্ষা পাচ্ছে সমস্তটা। ঠিক আছে, এই সমস্ত কিছু তত্ত্ব কিন্তু পুরাণে পায়, যে বিশ্বজগতের উৎপত্তি সেটার ব্যাখ্যা থেকে। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, নিম্নের কোনটি পুরাণ সাহিত্যের বৈশিষ্ট্য? প্রথমে বলেছে জটিল ভাষা, গল্পের মাধ্যমে শিক্ষা, শুধুমাত্র শিক্ষা এবং রাজনৈতিক আলোচনা। তো পুরাণ সাহিত্য, এই কথাটা থেকে আমরা বুঝতে পারছি, তো সাহিত্য বলতে আমাদের প্রথমেই আমরা কি বুঝতে পারি, যে সাহিত্য মানে একটা রচনা, একটা আখ্যান থাকবে, একটা গল্প থাকবে, গল্পের মাধ্যমে আমরা যেরকম ছোটোবেলায় পড়েছি না, যে বিভিন্ন একটা কাক সে কিভাবে জল খেলো, একদম একটি কলসের মধ্যে থেকে পাথর দিয়ে দিয়ে সে কিভাবে জলটা উপরে তুলে খেলো, তার থেকে আমরা একটা নীতিমূলক শিক্ষণ পাই। তো এই ছোট গল্পগুলো কেন দেয়া হয়? যাতে করে আমরা ভিজুয়ালি জিনিসটাকে অ্যাবজর্ভ করতে পারি এবং আমরা কন্টিনিউ সেটা আমাদের মাথাতে রাখতে পারি, আমরা মনে রাখতে পারি যে কিভাবে এটা হচ্ছে। তো সেইখানে পুরাণ সাহিত্যেও কিন্তু একই জিনিস ফলো করা হয়েছে, যে সেখানে আখ্যান দিয়ে বোঝানো হয়েছে, সাহিত্য দিয়ে বোঝানো হয়েছে, অর্থাৎ আমাদের নীতিরীতির মধ্যে রাখার চেষ্টা করা হয়েছে, সেটা গল্পের মাধ্যমে। ঠিক আছে, এই যে গল্পের মাধ্যমে শিক্ষা, এটা হচ্ছে আমাদের উত্তর। আচ্ছা, আমাদের লাস্ট কোশ্চেন কি রয়েছে দেখো, নিম্নের কোনটি পুরাণ নয়? তো এখানে কি কি পাচ্ছি, গরুড় পুরাণ, লিঙ্গ পুরাণ, উপনিষদ, মৎস্য পুরাণ। তো এটা বহুবার বলা হলো যে উপনিষদ হচ্ছে বেদান্ত, বেদের অংশ, সমস্ত মাহাত্ম্য, সারমর্ম, সারতত্ত্ব উপনিষদে রয়েছে। বাদ বাকি তিনটে দেখতেই পাচ্ছ পুরাণ বলেই লেখা রয়েছে, যে গরুড় পুরাণ, লিঙ্গ পুরাণ এবং মৎস্য পুরাণ। তো আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন সি। কেমন? তো আমাদের 15টা যে ক্লাসের যে সেশন কোশ্চেন সেটা এখানেই শেষ হচ্ছে। আর তোমাদের ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কমেন্টে জানাতে ভুলবে না। থ্যাংক ইউ সকলকে।